নমস্কার, আমি চিন্ময় রায় অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। সিদ্ধান্ত নিচ্ছে দিল্লি আর গালাগালি খাচ্ছে শ্রমিক, এটা একটা ভাববার বিষয়। রিসেন্টলি তৃণমূলের 3জন সাংসদ, রাজ্যসভার সাংসদ ইস্তফা দেওয়ার পরে তারা আবার বিজেপিতে যোগদান করলো বিকেলে, এবং 2 ঘন্টা পর আবার বিজেপির পক্ষ থেকে তাদেরকে রাজ্যসভার প্রার্থী হিসাবে ঘোষণা করে দেওয়া হলো। এতে রাজনৈতিক মহলে বিশেষ একটা সাড়া পড়ে গেছে, বিশেষ করে বিজেপির মধ্যে রাজ্যস্তরীয় থেকে নিচে লোকাল লেভেল পর্যন্ত বিশেষ একটা সাড়া পড়ে গেছে। তার আগে আমি বলতে চাই, আমি কোনো রাজনৈতিক দলের মুখপাত্র নয় যে সব কিছু হচ্ছে যেটা সব হ্যাঁ হ্যাঁ করতে হবে, আমি সেরকম কিছুই নই। ভারতীয় সংবিধানে আর্টিকেল 19 আমাদের বলার অধিকার দিয়েছে, সেই হিসাবে আমি বলছি। প্রশ্ন এখানে, যেখানে 3জন সাংসদ বিজেপিতে জয়েন করে আবার তাদেরকে ক্যান্ডিডেট করা হলো কেন? প্রথমে আমি এর পজিটিভ দিকটা যাই, যেটা বিজেপি কেন করেছে। এই দিকটা, যে 3জন সাংসদ ইতিমধ্যে ভোটের ইলেকশনের রেজাল্ট ঘোষণার পরে ইস্তফা দিয়েছিলেন এবং এখন বর্তমানে তারা বিজেপিতে জয়েন করেছেন এবং আবার তাদের বিজেপির ক্যান্ডিডেট করা হয়েছে। একজন রাজ্যসভার সাংসদের মেয়াদ থাকে 6 বছর, এদের বেশিরভাগ 3 বছর কি 3.5 বছর হয়ে গেছে, কিংবা 3.5 বছর বাকি আছে। এরা যদিও ইস্তফা না দিত, তবুও খাতা কলমে এরা তৃণমূলের সাংসদ হিসাবে থাকত, তাতে বিজেপির কোনো লাভ হতো না। যেহেতু বিজেপির এখন রাজ্যসভার সাংসদের খুবই দরকার, কারণ যে কোনো বিলকে পাশ করাতে গেলে, অর্থ বিল বাদ দিয়ে, অর্থ বিল ডাইরেক্ট লোকসভায় পাশ হয়ে যায়, অর্থ বিল বাদ দিয়ে যে কোনো বিল দুটো সভার, রাজ্যসভা এবং লোকসভা যৌথ কক্ষের সম্মতি থাকার দরকার 2/3। লোকসভায় হয়ে গেলেও রাজ্যসভায় বিজেপির কাছে 2/3 সাংসদ ছিল না। সেই কারণে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যসভায় 2/3 সাংসদ এক জায়গায় করার একটা পরিকল্পনার মধ্যে ছিল। সামনে আসতে চলেছে অনেক কিছু বিল, যেমন 1 নেশন 1 ইলেকশন, মহিলাদের সংরক্ষণ ধরে আরও অনেক কিছু বিল আসবে। তার জন্যে সাংসদদের লোকসভার 2/3 খুবই দরকার। সংসদীয় রাজনীতিতে এটাকে কিছু মনে হয় না যে ঠিক আছে, এক পার্টির লোক আবার অন্য পার্টির হয়ে সাংসদ হয়ে যাবে। সংসদীয় রাজনীতি এটা বড়, মানে আপার লেভেলে এটাকে কিছুই মনে হয় না। কিন্তু এবার আমি আসি রাজ্য কিংবা তার নিচের স্তরে, কি এইটা কি করা যেত না শ্রমিক ভট্টাচার্য, যে ঠিক আছে এটাকে আমি পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি অফিসে এদের যোগদান না করিয়ে আমি, আপনারা দিল্লিতে গিয়ে যোগদান করুন, ওখান থেকে ক্যান্ডিডেটের ডিক্লারেশন হয়ে যাক, তাহলে নিজেদের পিঠটা বাঁচত। এই যে গালাগালি সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে যত খিল্লি করছে, এই খিল্লিরা থেকে বাঁচতেন। নিচু লেভেল থেকে রাজ্য স্তরের সব নেতাদের তাদের প্রতিপক্ষকে সব জায়গায় জবাব দিতে হচ্ছে যে বিজেপি দরজা বন্ধ করে জানালা দিয়েও লোক নেওয়া শুরু করেছে। এইগুলো থেকে তো রেহাই পেত। কমসে কম আপনি এই বলে দিতে পারতেন, যান দিল্লি গিয়ে আপনি দিল্লিতে যোগদান করুন, কিংবা দিল্লির নেতৃত্বকে বলে দিতেন ওখানেই যোগদান করান, ওখানেই আপনি ডিক্লেয়ার করে দিন এদেরকে। আমি মানছি এরা যদি ইস্তফা না দিত, আমাদের খাতা কলমে, আপনাদের খাতা কলমে কারোর আসতো না, ওই তৃণমূলের খাতা কলমেই থাকতো। কিন্তু তারা একটা এগ্রিমেন্ট করেছে, কেউ না কেউ করেছে। আমার যেটুকু মনে হয় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কোনো একটা এগ্রিমেন্ট হয়েছে যে ঠিক আছে তোমরা ইস্তফা দিয়ে দাও, তোমাদের আমরা আবার ক্যান্ডিডেট করে এখানে আনবো। সে কেন্দ্রীয় নেতৃত্ব করেছে, সেটা রাজ্য কিংবা আমাদের নিচের লেভেলের কোনো নেতার মধ্যে কোনো দোষ নেই। কিন্তু এরকম যদি হয়, আপনি একবার ভেবেছেন এই প্রকাশ চিক বারিক আলিপুরদুয়ার, এই ইলেকশনের আগেই আমাদের সুকান্ত মজুমদার, প্রাক্তন বিজেপির সভাপতি, বক্তব্যতে কী বলেছিলেন? বাংলাদেশের সঙ্গে গরুর কারবার করে, বালি চোর, ভাইপোর চেলা,
আলিপুরদুয়ারের বিধায়ক মনোজ টিগ্গা সেম এর নামে সেম ব্লেম করেছিলেন, সেই লোককেই আবার সেই বিজেপির সদস্য করে আপনাকে রাজ্যসভায় পাঠাতে হলো। অ্যাকচুয়ালি কি নিচের লেভেলের লোকদের জবাবটা দিতে হচ্ছে, দ্বিতীয় উপরের কেন্দ্রে যারা বসে আছে তাই দিতে হচ্ছে না। এই শ্রমিক ভট্টাচার্য আপনাকেই কালকের টিভিতে বসে আরেকজন এই প্রশ্নটা করবে, আপনাকে মিডিয়া প্রশ্ন করবে, আপনার নিচে যারা আছে তাদেরকে করবে। কি আমাদের বিজেপির পার্টিতে আর কেউ ছিল না ভালো লোক? পশ্চিমবঙ্গের কি আর কোনো লোক ছিল না আসাম থেকে সুস্মিতা দেবের মতন কাউকে এনে আপনাকে রাজ্যসভায় পাঠানোর জন্য? 3টেই সিট কম পড়েছিল। এরকম যদি হয়, অনেকে আছে তো, এরকম তো অনেকে আছে, অনেকে আসার জন্য রেডি আছে। নিয়ে নিন সবাইকে, রাজীব কুমারকে নিয়ে নিন, কোয়েল মিত্রকে নিয়ে নিন। অভিষেক ভাইপোর নামেও তো এখনো পর্যন্ত আপনারা কিছুই দেখাতে পারলেন না। 15 বছর ধরে তাকে বলেই যাচ্ছেন চোর চোর চোর। 2 মাস 1 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত তাকে ঢোকাতে পারলেন না, তাকে তার বিরুদ্ধে কোনো প্রমাণ করাতে পারলেন না। নোটিশ ধরালেন, জবরদস্তি দখল করে ঘর বানিয়েছে, ঘরও ভাঙতে পারলেন না। তাহলে মানুষ কি বলবে? আপনি ইলেকশনের আগে যাকে আপনি চোর বললেন, গরু পাচার করে বললেন, যাকে আপনি বললেন বালি চুরি করেছে বললেন, সেই লোককে আপনি আবার রাজ্যসভায় পাঠিয়ে দিচ্ছেন। তা অভিষেক কী দোষ করেছে? কাল তো অভিষেকও চলে, অভিষেকের নামে তো এখনও পর্যন্ত আপনারা কিছু করতে পারলেন না। এত চোর বললেন, লাস্টে এখন কি ডিজে বাজাবো বলেছে কেন সেইটাই নিয়ে পড়ে যাচ্ছেন। বাকিগুলো কোথায় গেল কেস? কোনো প্রমাণ নেই। তার মানে এইটুকু প্রমাণ করাতে চায় যে আপনারা ভোটের আগে মানুষকে উস্কানোর জন্য এইসব কারুর নামে চোর বদমাশির এইসব বদনাম দিয়েছেন। ভোটের পরে আপনার পার্টিতে যখন চলে আসছে ওয়াশিং মেশিনে, তখন আপনি আবার ওইটা বলছেন না, ওটা তো বলতে হয় তাই বলেছি। মমতা ব্যানার্জির নামে তো কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, মমতা ব্যানার্জিকেও নিয়ে নিন। ভোটের আগে সংকল্পপত্রে যে 15টা পয়েন্ট আপনারা দিয়েছিলেন, বেশিরভাগ থোড়া বহুত একটু হাতে আপনারা টাচ করেছেন সব কিছুতে, কিন্তু একটা জিনিস তো এখনও করেননি, চাকরি। শিক্ষিত বেকার যে সমাজে পড়ে আছে তাদের চাকরির ব্যাপারে কোনো দপ্তর এখনও পর্যন্ত নোটিফিকেশান ছেড়েছে? ছাড়বে কী করে? আমরা 5 বছরে পলিটিশিয়ানকে চেঞ্জ করি, রাজনীতির নেতাগুলোকে চেঞ্জ করি, কিন্তু ওইখানে যে বসে আছে অফিসারগুলো কি আর চেঞ্জ হয়? তাদের তো অভ্যাস আছে পকেটে ঢোকানো খাবার সিস্টেমটা খগলা করে রেখে দিয়েছে তারা তো আর চেঞ্জ হচ্ছে না, তারা তো ওই বসে আছে, তারা সেম বসে আছে। খাবার লোক, নেতা চেঞ্জ করলে কী হবে? লোকগুলো তো ওই বসে আছে। তো যে ডিপার্টমেন্টগুলো খালি আছে, যেই ডিপার্টমেন্টগুলোতে আপনি বলেছিলেন 3 জুলাইয়ের মধ্যে লিস্ট চলে আসার কথা ছিল, 3 জুলাই তো হয়ে গেল, বলুন, প্রকাশ করুন কোন ডিপার্টমেন্টে কত খালি আছে, কবে এর সিলেকশন হবে। এইসবের কোনো হেলদোল নেই। এখন থেকে তৃণমূলকে ঘুরিয়ে এনে বিজেপিতে ঢোকানোর চেষ্টায় পড়ে আছেন। সংকল্পপত্রে যা আছে সব জায়গায় সব কিছু করছেন, শুধু অবহেলিত হয়ে আছে শিক্ষিত সমাজ, বেকার যারা আশা করেছিল যে সরকার চেঞ্জ হওয়ার পরে কিছু না কিছু হবে। সেই চেঞ্জ হওয়ার পরে 2 মাস 2 দিন হয়ে গেল, আজ পর্যন্ত কিছুই হলো না। কোনো ডিপার্টমেন্ট তার নোটিফিকেশান এখনো পর্যন্ত প্রকাশ করতে পারল না। পরীক্ষা হয়ে আছে সেগুলোর পর্যন্ত কিছুই হলো না। শুধু শিক্ষিত বেকার বললে ভুল হবে। একটা শিক্ষিত বেকারের সঙ্গে তার বাবা মা স্ত্রী বোন সহ একটা বাড়িতে মিনিমাম 5 জন 6 জন সেই শিক্ষিত বেকারের সঙ্গে জুড়ে আছে। তাদের দিকেও তো দেখুন একবার। এইসব তৃণমূলের লোককে বিজেপি নিয়ে এসে বিজেপির লোককে আবার ঘুরিয়ে তৃণমূল থেকে বিজেপি, এইসব রাজনীতির মধ্যে এইসব বেকারগুলোর কী দোষ? যাই হোক, আমি বলবো এ কীরকম পরিবর্তন আমি বুঝতে পারছি না। এ কীরকম পরিবর্তন? তৃণমূলকে বিজেপি করে দিলাম, এই পরিবর্তন? এ কীরকম পরিবর্তন বলুন? আসল কাজ ভুলে গেছেন আর তৃণমূলকে বিজেপি পরিবর্তন করার পিছনে লেগে গেছেন। সংকল্পপত্রে যা লিখেছেন হচ্ছে সব কিছু, কিন্তু এই দিকটা তো দেখুন, বেকারদের দিকটা।